আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জেনারেল ম্যাথমেটিক্স অনুশীলনী 5.2 লেকচার 10 শুরু করতেছি। আর তোমাদের জন্য সবসময়ের জন্যই পরামর্শ যে তোমরা অবশ্যই আগের লেকচারগুলি দেখে নিবে। তোমাদের প্লেলিস্টে, তোমাদের ক্লাসের প্লেলিস্টে আগের প্রত্যেকটি লেকচার দেওয়া আছে। সুতরাং অবশ্যই তোমরা এই এক্সারসাইজের আগের লেকচারগুলি দেখে নিবে এবং তোমরা যদি তোমাদের ফোনকে ওয়াইড স্ক্রিনে নিয়ে যাও, তোমরা অবশ্যই ভালো দেখতে পারবে। সুতরাং তোমরা তোমাদের ফোনকে ওয়াইড স্ক্রিনে নিয়ে গেলে ভালো দেখবে। আমি শুরু করলাম এক্সারসাইজ 5.2 29 নাম্বার ম্যাথ। 29 নাম্বার ম্যাথ, এখানে কি বলা আছে আমরা একটু পড়ার চেষ্টা করি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি হয়, তো আমরা জানি যে 2 অঙ্ক যদি হয় তাহলে একটা হচ্ছে একক স্থানীয় আর একটা হচ্ছে দশক স্থানীয়। আমরা সবাই জানি যে 2 অঙ্ক বিশিষ্ট হলে একক এবং দশক। যদি 3 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে একক, দশক এবং শতক। তাহলে যেহেতু বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট, তার মানে একটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর আরেকটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা ধরে নেই প্রথমে। আচ্ছা, উল্লেখ্য যে এটা একটি ক্রিয়েটিভ কোশ্চেন, এটা একটি সৃজনশীল কোশ্চেন। এখানে ক, খ, গ 3টা কোশ্চেন আছে। তো আমরা আপাতত শুধুমাত্র ক নাম্বারটা পড়ব এবং ক নাম্বারটা সলভ করব এই মুহূর্তে। খ এবং গ আমরা একটু পরে পড়ব। সবাই দেখো, তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা পড়ি। ওকে, সবাই দেখতে পাচ্ছ যে ক নাম্বারে বলা আছে যে চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। তার মানে চলক এক্স এর মাধ্যমে আমরা প্রদত্ত সংখ্যাটিও লিখতে হবে এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটিও লিখতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে ধরে নিব, আমরা কিন্তু আগেই বলেছিলাম যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অতএব একটি হবে একক আর অপরটি হবে দশক। তো আমরা প্রথমেই ধরে নিব যে মনে করি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। তাহলে চলো লিখে নেওয়া যাক। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ক নাম্বার দেখতে পাচ্ছ। আপাতত খ নাম্বার এবং গ নাম্বার আপাতত পড়ার দরকার নেই। আপাতত আমরা ক নাম্বারটা সমাধান করতেছি। তাহলে কি হলো, মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স। তাহলে প্রশ্ন অনুসারে দশক স্থানীয় অঙ্কটা কত হতে পারে? তোমরা আইডিয়া করার চেষ্টা করো যে প্রশ্ন অনুসারে দশক স্থানীয় অঙ্কটা কত হতে পারে। ওকে, আমি তোমাদেরকে বলি। দেখো, প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা ছিল। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি 7। দেখো সবাই, প্রশ্নের মধ্যে বলা ছিল অঙ্কদ্বয়ের সমষ্টি 7। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি বা যোগফল যদি 7 হয়, তাহলে একটি অঙ্ক কিন্তু আমরা x ধরে নিয়েছি। তাহলে অপর অঙ্ক নিশ্চয়ই 7 - x হবে। যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অতএব একটি অঙ্ক যদি আমরা x ধরে নিই, অপর অঙ্কটা নিশ্চয়ই এই 7 থেকে মাইনাস করলে পাওয়া যাবে, যেহেতু 2টা অঙ্কের যোগফলই হচ্ছে এই 7। তাহলে শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে প্রশ্ন অনুসারে আমরা এখন বলতে পারি যে দশক স্থানীয় যে অঙ্কটা হবে সেটা এই 7 থেকে মাইনাস হবে, যেহেতু 2 অঙ্কের যোগফল 7। তাহলে চলো এটা তাহলে লিখে নেওয়া যাক। ওকে, সবাই দেখতে পাচ্ছ প্রশ্ন মতে তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে 7 - x। যেহেতু অঙ্কদ্বয়ের যোগফল 7 ছিল, একটি যদি x হয় অপরটি ওই 7 থেকে মাইনাস হবে। ওকে, প্রশ্নের মধ্যে বলা ছিল এটা। এবার তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কত হবে এটা আমরা আগেও অনেকবার নির্ণয় করেছি। তা আমরা এখন লেখার চেষ্টা করি যে সংখ্যাটি কত হবে। আমরা আগেও অনেকবার লেখার চেষ্টা করেছি, এখন আমরা আরেকবার লিখি। সবাই দেখো,
একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের সাহায্যে সংখ্যা গঠন করার নিয়মটা হচ্ছে দশক স্থানীয় যে অঙ্কটা থাকবে ওইটা গুণ হবে 10 দিয়ে। আবারও বলি, দশক স্থানীয় যে অঙ্কটা থাকবে ওইটা গুণ হবে 10 দিয়ে, আর একক স্থানীয় যে অঙ্কটা থাকবে ওইটা গুণ হবে 1 দিয়ে। এটাই সিস্টেম। তাহলে কি হলো, সংখ্যা তৈরি করার সিস্টেম হচ্ছে দশক স্থানীয় অঙ্ক গুণ করব 10 দিয়ে। 10 গুণ 7 মাইনাস এক্স যোগ দিয়ে একক স্থানীয় যে অঙ্কটা আছে এটা গুণ দিব 1 দিয়ে। তাহলে 1 গুণ এক্স, এই একটা দেখালে হবে অথবা না দেখালেও হবে, যেহেতু একের সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই থাকে, অতএব এই একটা গুণ আকারে দেখালেও হবে না দেখালেও হবে। তাহলে আমরা বুঝতে পারলাম দশক স্থানীয় যে অঙ্কটা থাকবে সেটা গুণ হবে 10 দিয়ে, আর একক স্থানীয় যে অঙ্কটা থাকবে সেটা গুণ হবে 1 দিয়ে। আমি এখন যোগ বিয়োগ করার চেষ্টা করি, দেখো সবাই কেমন আসে। এই 10টা যদি আমরা ভিতরে গুণ করে দিই, এই 10 ভিতরে গুণ করলে প্রথমে হয় 70 মাইনাস 10x। তাহলে এই 10টা আমরা ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিলাম, প্লাস শুধু x থাকে। আমরা জানি 1-এর সাথে কোনো কিছু গুণ হলে ওটা ওরকমই থাকে, 1টা থাকে না। তাহলে 1 ইন্টু এক্স মানে শুধু x, প্লাস শুধু x। শেষ পর্যন্ত এখান থেকে যদি আমরা আরেকটু যোগ বিয়োগ করি তাহলে কত পেতে পারি? 70, সবাই দেখতে পাচ্ছি, মাইনাস 10x এবং প্লাস এক্স। মাইনাস 10xের সাথে প্লাস এক্স যোগ বিয়োগ করলে হয় মাইনাস 9x। আমরা বুঝতে পারলাম, সব মিলিয়ে যোগ বিয়োগ করে সংখ্যাটি পেলাম এটা। এখন তারা আরও কি বলেছিল তোমাদের আশা করি মনে আছে। তারা বলেছিল যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটি কেমন হবে। তাহলে আমি আগেই তাহলে কিছুটা লিখে নেওয়া যাক যে অঙ্কটি স্থান বিনিময় করলে, আবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটি কত হবে। ব্যাপারটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় মানে কি, এটা হয়ে যাবে এখন দশক স্থানীয়, আর এটা হয়ে যাবে এখন একক স্থানীয়, মানে উল্টে যাবে। আগে একক ছিল এটা, এখন এটা হয়ে যাবে দশক। আগে দশক ছিল এটা, এখন এটা হয়ে যাবে একক। তাহলে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলো। সুতরাং তখন সংখ্যাটি কী হওয়া উচিত? খুবই সহজ। খুবই সহজ কেন দেখো, তুমি এই যে এখন কিন্তু এই এক্সটা কিন্তু আর একক স্থানীয় না, যেহেতু স্থান বিনিময় করেছে তার মানে এই এক্সটা কিন্তু এখন দশক স্থানীয়। সুতরাং এক্স গুণ হবে এখন 10 দিয়ে, এক্স গুণ হবে এখন 10 দিয়ে। প্লাস দেওয়ার পর এই যে এটা আগে ছিল দশক স্থানীয়, এখন যেহেতু স্থান বিনিময় করেছে সুতরাং এটা এখন একক স্থানীয় হবে। একক স্থানীয় হলে এটা গুণ হবে 1 দিয়ে, একক স্থানীয় হলে এটা গুণ হবে 1 দিয়ে। তো আমরা জানি যে 1 দিয়ে গুণ করলে ওইটাই থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা উপর থেকে চিন্তা করলেও বুঝতে পারবো, অথবা যদি আমরা সরাসরি চিন্তা করি সেটাও পারবো। কীরকম দেখো, আমাদের সরাসরি চিন্তা করতে পারতাম এখান থেকে, অর্থাৎ এই 10 চলে যাবে এক্সের কাছে আর এই 1 চলে আসবে এখানে, তাহলেই কিন্তু স্থান বিনিময় হয়ে গেল। অথবা উল্টা বলতে পারি, এক্স চলে আসবে এখানে আর 7 মাইনাস এক্স চলে আসবে এখানে, তাহলে স্থান বিনিময় হয়ে গেল। সো আমরা অনেকভাবে চিন্তা করতে পারি। এখন আমরা যোগ বিয়োগ করে ফেলি। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কেমন আসবে দেখা যাবে। এটা হবে 10x প্লাস, আমরা জানি যে 1-এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটা ওরকমই থাকে, তার মানে এটা 7 মাইনাস এক্সই থাকবে। দেখতে পাচ্ছি 10x মাইনাস এক্স, 10x থেকে মাইনাস এক্স করলে এটা 9x হয়ে যায়, আর সাথে কিন্তু প্লাস 7 থাকে, সাথে থাকে প্লাস 7। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমার সংখ্যা হবে এটা, আর প্রদত্ত সংখ্যাটি ছিল এটা। ওকে, তাহলে কিন্তু আমাদের ক নাম্বার শেষ। ক নাম্বারের আনসার হচ্ছে এইটা এবং এইটা। তো তোমরা একটু ভালো করে লিখে নিও আনসারটা, যে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে এত, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে এত। তো এই আনসার দুইটা তোমরা একটু ভালো করে লিখে নিও। আমি এখন যাচ্ছি পরবর্তী অঙ্কে খ নাম্বারে। তাহলে সবাই একটু দেখে নাও যে খ নাম্বারে কি আছে। খ নাম্বারে আছে সংখ্যাটি নির্ণয় করো।
সংখ্যাটি নির্ণয় করতে হবে। ভালো কথা, তাহলে আমরা ক থেকে কি কি পেয়েছি তা একটু লিখে নেই। ক থেকে আমরা কি কি পেয়েছি তা একটু লিখে নেই। ওকে, সবাই দেখো, আমরা ক থেকে যেগুলি পেয়েছি সেগুলো এখনই লিখে নিব। সেটা হচ্ছে ক থেকে পাই, ক থেকে প্রদত্ত সংখ্যাটি কত পেয়েছি। দেখো সবাই, ক থেকে প্রদত্ত সংখ্যা কিন্তু ছিল এই যে এইটা। প্রদত্ত সংখ্যাটি কত পেয়েছি দেখো লাস্টের দিকে, 70 - 9x, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা। তাহলে প্রদত্ত সংখ্যাটি পেলাম 70 - 9x, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা। নেক্সট, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত। অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটি, এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি, এটা কত, 9x + 7, এটা হচ্ছে 9x + 7। সুতরাং আমরা ক থেকে যা পেলাম তা একটু ভালো করে লিখে নিলাম। ক থেকে প্রদত্ত সংখ্যাটি ছিল 70 - 9x, আর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যা ছিল 9x + 7, দুইটাই আমরা লিখে নিলাম। এখন আমরা লিখব প্রশ্ন মতে। তাহলে শিক্ষার্থীরা, এখন আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে প্রশ্ন মতে কি হতে পারে আসলে। এখন প্রশ্ন মতে কি হতে পারে এটা বোঝার জন্য অবশ্যই আমাদের একবার দেখে আসা উচিত যে প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল। চলো দেখে আসি একবার যে প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল। আমরা দেখতে পাচ্ছি, দেখো সবাই, যে প্রশ্নের মধ্যে বলা ছিল যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আবারও বলি, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। মানে প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি হবে। কে বেশি হবে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে ওই সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি হবে। শিক্ষার্থীরা, আমি একটু পরে লিখব, তো আশা করি তোমরা এটা মাথায় রাখতেছো। প্রশ্নে কি বলা আছে আশা করি সবাই মাথায় রাখতেছো। আচ্ছা, আমি আরেকবার তাহলে নিচে যে বলি এখান থেকে, দেখো সবাই, এই যে প্রশ্নের মধ্যে যা বলা আছে তা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি, ভালো করে খেয়াল করো। প্রশ্নের মধ্যে বলা আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে 9x + 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কিন্তু এই সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে 9x + 7। ওকে, প্রশ্ন মতে এই সংখ্যাটি আসলে কেমন হবে? এই সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রশ্নে বলা আছে, তোমাদের আশা করি মনে আছে, প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। তার মানে প্রদত্ত সংখ্যা ছিল 70 - 9x। প্রদত্ত সংখ্যা ছিল 70 - 9x। এখান থেকে আরও 9 বেশি হবে, এখান থেকে আরও 9 বেশি হবে। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমি আরেকবার বলার চেষ্টা করি, সবাই খেয়াল করো। দেখো সবাই, প্রশ্নে বলা ছিল যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এই সংখ্যাটি পাওয়া যায়, এই যে এই সংখ্যাটি পাওয়া যায়, এটা কেমন হবে? এটা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি হবে। প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি হবে, মানে 9 যোগ হবে। আশা করি আমরা বুঝতে পারলাম। বাকি অংশ শুধুই ক্যালকুলেশন, তো আমরা ক্যালকুলেশন তো করতেই পারি। দেখো 9x + 7, যদি আমরা ডান দিকে একটু যোগ বিয়োগ করি, 70 + 9 79 - 9x, আমরা 70 + 9 79। এবার আমরা চলকগুলিকে এক পাশে নিয়ে আসি। চলক কারা? এক্সগুলি হচ্ছে চলক। 9x তো বাম পাশে ছিলই, ডান পাশ থেকে এই -9x বামে আসলে +9x হয়ে যাবে। আমরা পক্ষান্তর করতেছি, তাহলে পক্ষান্তরটা আমরা কিভাবে করতেছি? আমরা চলকগুলিকে একপাশে রাখলাম, চলক মানে এক্স চলকগুলিকে একপাশে রাখলাম, আর ধ্রুবক সংখ্যাগুলিকে রাখলাম অন্য পাশে পক্ষান্তরের মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পেরেছি। -9x বামে চলে আসলে এটা +9x হয়ে যাবে। +7 ডানে চলে গেলে এটা হয়ে যাবে -7। পক্ষান্তর হলে চিহ্ন পরিবর্তন হয়, সবাই জানি। ওকে, এবার তাহলে কী করতে হবে? আমাদের নিশ্চয়ই এবার যোগ বিয়োগ কন্টিনিউ করতে হবে। তাহলে যোগ বিয়োগ যদি আমরা কন্টিনিউ করতে চাই, তাহলে যোগ বিয়োগ আসলে কেমন হতে পারে দেখা যাক। ওকে, দেখো সবাই, বাম দিকে আমরা দেখতে পাচ্ছি 9 + 9 18x, 9 + 9 18x,
আর ডান দিকে দেখতে পাচ্ছে 79 থেকে 7 যদি মাইনাস হয়ে যায় তাহলে কত হবে? এটা 72 হবে। যদি আমরা এক্সের মানটা বের করতে চাই তাহলে নিশ্চয়ই এই 18 ডানে চলে গেলে ভাগ হবে। আমরা জানি যে পক্ষান্তর করলে এই 18 কিন্তু বাম দিকে গুণ আকারে আছে। যদি সে পক্ষান্তর করে ডানে চলে যায়, সে ডানে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পক্ষান্তর করলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তা দেখতে পাচ্ছি আমরা 18টা যদি ডানে চলে যায়, 18 ডানে চলে গেলে ভাগ হয়ে গেল। 72কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পেতে পারি? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 72কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা 4 পাবো। কাটাকাটি করলে 4 পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম 72 ভাগ 18 কাটাকাটি করলে 4 পাওয়া যাবে। তাহলে এই যে x = 4 পেলাম, x = 4 পাওয়া মানে আমাদের সংখ্যাটি তাহলে কত হলো? অতএব সংখ্যাটি, যেই সংখ্যাটি তারা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলেছিল। খ নম্বরে কিন্তু কোশ্চেনই ছিল যে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে খ নম্বরে কোশ্চেনই ছিল সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাটি সমান সমান। চলো দেখে আসা যাক যে আমাদের সংখ্যাটি কত ছিল। দেখো সবাই, এই যে আমাদের সংখ্যাটি, এটা কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা এখানেই চলে আসি। এই যে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 70 - 9x। এটা কিন্তু স্থান বিনিময় করলে সংখ্যাটি কি হবে তা কিন্তু কোশ্চেনে চাওয়া হয়নি। কোশ্চেনে চাওয়া হয়েছে সংখ্যাটি কত হবে। তার মানে প্রদত্ত সংখ্যাটি ছিল এটা 70 - 9x। তার মানে সংখ্যাটি হবে 70 - 9x। তাহলে আমরা এখন সংখ্যাটি লিখি। 70 - 9x হচ্ছে আমাদের সংখ্যাটি, সমান সমান 70 - 9 × x। x মানে কিন্তু 4। আমরা জানি যে x এর পরিবর্তে আমরা 4 লিখতে পারি। x এর পরিবর্তে 4 লিখে দিলাম। তাহলে 70 মাইনাস 4 নং 36, তাহলে সব কিছু মিলিয়ে কত আসে? হচ্ছে 34 আসে। বিয়োগ করলে আসে 34। আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগ করলে এখানে 34 আসে। অতএব তাহলে এটাই হচ্ছে আমাদের সংখ্যাটি। তারা কিন্তু আমাদেরকে সংখ্যাটি নির্ণয় করতে বলেছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। খ নম্বরের আনসার সংখ্যাটি কত? সংখ্যাটি 34, খ নম্বরের আনসার। ওকে, এবার আমরা চলে যাই গ নম্বরে। গ নম্বরটা একটু বড়, তা আমরা খুব দ্রুত বলার চেষ্টা করব। সবাই দেখে নাও গ নম্বরে কি আছে। ওকে, সবাই দেখতে পাচ্ছ যে গ নম্বর কোশ্চেনে অনেক বড় কথা বলা আছে। তো যেহেতু তোমাদের কাছে তোমাদের বই আছে, আশা করি তোমাদের সামনে তোমাদের বই আছে, সুতরাং তোমরা তো কোশ্চেন যে কোনো সময় চাইলেই দেখতে পারবে। সো আমি শুধু একবার একটু রিডিং পড়ি, আর পরবর্তীবার যতবার লাগবে তোমরা আশা করি বই থেকে দেখে নেবে। তাহলে সবাই দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে। এখানে প্রশ্নের মধ্যে বলা আছে হচ্ছে যে গ নম্বরে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয়। তাহলে আমি একটু বলি, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় কারা ছিল মনে আছে? আমরা খ থেকে কি পেয়েছি? খ থেকে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় কি পেয়েছি আমি একটু পর দেখাচ্ছি, তারপর আমি একটু বলে দিই। আমরা কিন্তু খ থেকে কিন্তু প্রদত্ত সংখ্যাটি পেয়েছি 34। আশা করি তোমাদের মনে আছে, আমি একটু আগেই কিন্তু বের করেছি যে খ থেকে প্রাপ্ত সংখ্যাটি পেয়েছি আমরা 34। তাহলে 34 হলে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় কারা? অঙ্কদ্বয় হচ্ছে একটা অঙ্ক হচ্ছে 3 আর একটা অঙ্ক হচ্ছে 4। যেহেতু আমরা অঙ্কটি পেয়েছিলাম সংখ্যাটি পেয়েছিলাম 34, অতএব অঙ্কদ্বয় একটা অঙ্ক হচ্ছে 3 আর একটা অঙ্ক হচ্ছে 4। ওকে, এই অঙ্কদ্বয় কি হবে? যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্দেশ করে, তার মানে প্রশ্নে বলেই দিচ্ছে যে ওই যে আমরা প্রদত্ত সংখ্যাটির যে অঙ্কদ্বয় পেয়েছিলাম 3 এবং 4, ওই অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে, মানে একটা 3 সেন্টিমিটার একটা 4 সেন্টিমিটার, সেন্টিমিটারে যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হয়, তাহলে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা আগে এতটুকু শেষ করে নিই, তারপর বাকি অংশে যাব। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি বলা হয়েছে। এবার আমি যখন বাকি অংশ বলবো তোমরা আশা করি তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিবে কোশ্চেনটা। তাহলে আমি কোশ্চেনটা সরিয়ে ফেলি এবং মূল অঙ্কে চলে যাই।
ওকে, তাহলে দেখো সবাই এখানে যেটা আসলে বলা ছিল, দেখো যে খ থেকে প্রাপ্ত। ওকে, তাহলে আমরা গ নাম্বারটা করার সময় প্রথমে খ থেকে প্রাপ্ত, খ থেকে আমরা কি পেয়েছি দেখো, এই যে দশক স্থানীয় অঙ্ক 3 পেয়েছি, আর একক স্থানীয় অঙ্ক পেয়েছি 4। কেন? এই দেখো সংখ্যাটি ছিল 34, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, একক দশক, তার মানে একক স্থানীয় অঙ্ক 4 পেয়েছি, একক স্থানীয় অঙ্ক 4 পেয়েছি, আর দশক স্থানীয় অঙ্ক 3 পেয়েছি, দশক স্থানীয় অঙ্ক 3 পেয়েছি। তাহলে প্রশ্নে কি বলা ছিল, তাহলে আশা করি সবার মনে আছে। এই যে প্রশ্নে কিন্তু এই কথাটাই বলা ছিল, প্রশ্ন অনুসারে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ হবে 3 সেন্টিমিটার। এই কথাটাই কিন্তু প্রশ্নে বলা ছিল যে সংখ্যাটি যে অঙ্কদ্বয় আছে, এই অঙ্কদ্বয় যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় এবং প্রস্থ হয়, আমরা সবাই জানি দৈর্ঘ্যের মান সবসময় বড় হয় আর প্রস্থের মান সবসময় ছোট হয়, এবং তারা কিন্তু বলেই দিয়েছে যে সেন্টিমিটারে। তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু এই কথাগুলো বলা আছে। ওকে, জানতে চাওয়া হয়েছে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। এখন শিক্ষার্থীরা, তোমাদের এই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আশা করি সবারই পিথাগোরাসের সূত্র মনে আছে। যে পিথাগোরাসের সূত্র কী ছিল, আমি যদি একটু দেখাই, অল্প একটু চিত্রের সাহায্যে যদি দেখায়, সবাই খেয়াল করো। ওকে, সবাই দেখো, এই যে মনে করো এটা সে আয়তক্ষেত্র, যেখানে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, আর দেখো এটা নিশ্চয়ই আয়তক্ষেত্রের কর্ণ। দেখতে পাচ্ছি যে এই অংশটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, এই অংশটা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, আর সমকোণী ত্রিভুজে কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি বলতে পারি, আমাদের নিশ্চয়ই মনে আছে যে দেখো এখানে কর্ণটা কিন্তু অতিভুজ ভাবা যায়, এখানে কিন্তু কর্ণ কিন্তু অতিভুজ ভাবা যায়, এই প্রস্থটাকে লম্ব ভাবা যায়, আর দেখো দৈর্ঘ্যটাকে কিন্তু ভূমি ভাবা যায়। তাহলে আমরা কিন্তু জানি যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য কেমন ছিল, ছিল অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবারও বলি পিথাগোরাস কেমন ছিল, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে যদি এটাই যদি সূত্র হয়, সেখান থেকে যদি আমরা রুট করে দেই, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। শিক্ষার্থীরা, তোমরা তাহলে বোঝার চেষ্টা করো একটু। দেখো সবাই, এই যে অতএব আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, যেটা আমি একটু আগেই বললাম পিথাগোরাসের উপপাদ্য। এই যে অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে যেহেতু এই মুহূর্তে কিন্তু অতিভুজ মানেই কিন্তু কর্ণ, অতিভুজ মানেই হচ্ছে কর্ণ, তার মানে বলাই যায় যে কর্ণ সমান সমান রুট ওভার প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্য লিখে ফেললাম পিথাগোরাসের সাহায্যে। দৈর্ঘ্যের মান 4 ছিল, প্রস্থের মান 3 ছিল, যোগ বিয়োগ করে আমরা পেলাম 5 সেন্টিমিটার পেলাম। এবার প্রশ্নের মধ্যে কিন্তু আরও একটা কথা কিন্তু বলা ছিল, যে এই কথাটা আমরা ওই সময় পড়িনি, এখন একটু পড়ে দেখিস যে প্রশ্নের শেষ কথা কি বলা ছিল। সবাই দেখো যে প্রশ্নের শেষ কথাটা কি বলা ছিল। এই যে প্রশ্নের শেষ কথা বলা ছিল যে ওই কর্ণটিকে, অর্থাৎ তুমি আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করেছ, আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্যটা তুমি নির্ণয় করেছ, ওই কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে, ওই কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে হচ্ছে যে তুমি যে কর্ণের দৈর্ঘ্যটা মাত্র বের করেছো, আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্যটা, ওই কর্ণটিকে এখন কি ভাবতে হবে, কোনো বর্গের বাহু ভাবতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য তো আমরা মাত্র বের করলাম, ওই কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা কোনো বর্গের বাহু ধরব এবং সেই বর্গটির কর্ণের দৈর্ঘ্য আমরা আবার নির্ণয় করব। তাহলে চলো, প্রশ্ন তোমাদের সামনে নিশ্চয়ই আছে। আচ্ছা দেখো সবাই, প্রশ্ন অনুসারে তাহলে কি বলা আছে দেখো, যে আবার কিন্তু প্রশ্ন অনুসারে বলা আছে বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে এই 5 সেন্টিমিটার। যেহেতু যে কর্ণ আমরা বের করেছি, ওই কর্ণকে এখন কি ভাবতে হবে, কোনো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ভাবতে হবে। তার মানে প্রশ্ন অনুসারে কোনো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে, এই কর্ণের দৈর্ঘ্যের সমান 5 সেন্টিমিটার হবে। প্রশ্ন অনুসারে জানতে চাওয়া হয়েছে বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত।
তো শিক্ষার্থীরা, বর্গটির কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা আগেই জানতাম। যে কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। যে কোনো বর্গে শিক্ষার্থীরা মনে রাখবে, এটা একটা সূত্র। তুমি এটা নর্মালিও করতে পারো, কোনো সমস্যা নেই, পিথাগোরাসের সাহায্যে। আমরা ঠিক আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা ঠিক যেরকম পিথাগোরাসের সাহায্যে বের করলাম, আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাও আমরা পিথাগোরাসের সাহায্যে বের করতে পারতাম, অথবা সরাসরি সূত্র, যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে। তো সরাসরি সূত্র অনেকে হয়তো মনে পড়তেছে না, দেখো মনে পড়ে কি না। এরকম একটা সূত্র ছিল, √2a। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ছিল √2a, এ মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বুঝতে পারলাম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য। সব মিলে আমরা গুণ করে পেলাম 5√2 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, তাহলে আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেলাম 5 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5√2 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, যে অংশটুকু তোমাদের বুঝতে কষ্ট হয়েছে, ওই অংশটুকুর ভিডিও তোমরা বারবার দেখো, তাহলে সহজ হবে। আর যেটা আগেও বলেছিলাম যে আসলে দেখতে কষ্ট হলে তোমরা ওয়াইড স্ক্রিনে নিয়ে যাবে, তাহলে তোমরা ভালো দেখতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে বরাবরের মতোই আমি এখন তোমাদের জন্য স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করতেছি। তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও আজকের ক্লাসটা। শিক্ষার্থীরা দেখো, সবার প্রথমে কিন্তু এই অংশে কিন্তু শুধুই কোশ্চেন ছিল, এই অংশে শুধুই কোশ্চেন ছিল, আর কিছুই ছিল না আসলে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, আশা করি তোমরা নিয়েছো। আমি আবার সরিয়ে ফেলি। দেখো সবাই, এটা ছিল সেই গ নাম্বার, এবং ক নাম্বারের যে সমাধানটা আছে, হ্যাঁ এতটুকু। শিক্ষার্থীরা, এই অবস্থাতে তোমরা স্ক্রিনশট নাও একটা। আমি তাহলে আবারও সরিয়ে ফেলি এই পৃষ্ঠার বাকি অংশ। এই পৃষ্ঠার বাকি অংশে কি আছে দেখা যাক। এই পৃষ্ঠার বাকি অংশে আছে হচ্ছে এখান থেকে এতটুকু। সবাই এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। আমি এখন চলে যাচ্ছি পরবর্তী পেজে। আশা করি সবাই এতটুকু স্ক্রিনশট নিয়েছো। আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে। শিক্ষার্থীরা, তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নাও। এই অবস্থাতে তোমরা একটি স্ক্রিনশট নাও। আশা করি তোমরা নিয়েছো। এবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে। দেখো, গ নাম্বার ছিল এতটুকু। তোমরা এখান থেকে স্ক্রিনশট নাও একটা। আশা করি নিয়েছো। আমি তাহলে আবারও সরিয়ে ফেলি। শিক্ষার্থীরা, এই অবস্থাতে একটি স্ক্রিনশট নাও, এবং সর্বশেষ লাস্ট যে অংশটা, সেই অংশটা আমি দেখাচ্ছি। এতটুকু স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। শিক্ষার্থীরা, ওকে, তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট দেখে তোমরা খাতায় লিখে নিবে এবং ম্যাথগুলি প্র্যাকটিস করবে। এবং তোমরা অবশ্যই আগের লেকচারগুলি তোমাদের নামে যে প্লেলিস্টে আছে, তোমাদের ক্লাসের নামে যে প্লেলিস্টে আছে ইউটিউবে, তো ইউটিউবে তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা একটু স্ক্রল করলেই তোমরা আগের সমস্ত ক্লাস পেয়ে যাবে। সুতরাং তোমরা আগের সমস্ত ক্লাসগুলিও আগামী এক সপ্তাহের মধ্যে দেখে নিবে। আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা আগের ক্লাসগুলিও আমি আশা করি তোমরা সবাই দেখে নিবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।